আপনারা জানেন না আপনারা কি পাশ করেছেন, আপনারা জানেন না আপনাদের যোগ্যতা কতটা। আমাকে যদি আজকে আপনাদের মতো পরীক্ষা দিয়ে পাশ করে লয়ার হতে হতো, হয়তো আমি পারতাম না। বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে আমরা এতটা কঠিন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি স্বচ্ছতার জন্য। আপনারা যারা এখানে পাশ করে এসেছেন, আইনজীবী হিসেবে বসেছেন, আপনারা কার দয়ায় আসেননি। কেউ যদি আপনাকে বলে রোল নাম্বারটা দাও, আমি বলে দেব, আমি দেখে দেব, বা আপনি পাশ করে গেছেন, সে বলছে যে আপনি এইভাবে পাশ করে এসেছেন তার দয়ায়, এইটা কখনো বিশ্বাস করবেন না। কারণ আপনি আপনার যোগ্যতা এবং মেধা দিয়ে পাশ করে এসেছেন। এখানে কোনো দয়া, এখানে কোনো নেপোটিজম চলে না। আমি যখন বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, আমার বোর্ডের এবং বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির মেম্বারও ছিলাম। যখন এনরোলমেন্ট কমিটির অনেক মেম্বারের ছেলেমেয়েরা ফেল করছে, তাদের পাশ করাতে আমরা পারিনি। শুধু এটার থেকে আপনাদের একটু ধারণা নিতে হবে যে পরীক্ষা পদ্ধতিটা আমরা কতটা স্বচ্ছতার জায়গায় নিয়ে গেছি। আপনারা যারা এখানে আজকে আইনজীবী হয়েছেন, আপনারা সত্যিকারের মেধায় মানোত্তীর্ণ হয়ে এখানে এসে পৌঁছেছেন। আপনারা মেধাবী, আপনাদেরকে সেই কারণে শ্রদ্ধার জায়গা থেকে দেখি আমি। আপনাদের যারা আইনজীবী হয়েছেন তাদের জন্য কয়েকটি কথা বলি। একটি হলো আমাদের প্রয়াত প্রধান বিচারপতি, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মোস্তফা কামাল। ওনার বাবা ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আব্বাস উদ্দিন সাহেব। ওনার মেয়ে আর একজন সঙ্গীতজ্ঞ নাশিদ কামাল। তো উনি একদিন এরকম আপনাদের বার কাউন্সিলের একটা কনভোকেশনে এক স্পিচে বলছেন, আইনজীবীদের জীবনে 5টা স্টেজ থাকে। একজন আইনজীবী আপনারা যারা আজকে হয়েছেন, সনদ পেয়েছেন, আপনাদের জীবনে 5টা স্টেজ আসবে। ফার্স্ট স্টেজ হলো নো ওয়ার্ক নো পে। সারাদিন আপনি ঘুরে বেড়াবেন, আপনার সিনিয়র আপনাকে কোনো কাজ দেবে না, আপনি সন্ধ্যা আবার বাসায় চলে আসবেন। এটা হলো নো ওয়ার্ক নো পে স্টেজ। সেকেন্ড স্টেজ হলো সিনিয়র কয়েকটা কাজ দেবে, সাম ওয়ার্ক নো পে। কিছু কাজ দেবে কিন্তু আপনাকে টাকা দেবে না। আপনার সাথে সামনে বসে সিনিয়র দুপুরে লাঞ্চ করবে, আপনাকে বলবে না যে লাঞ্চের ভাগটা খাও, এটাও বলবে না। দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ হলো সাম ওয়ার্ক সাম পে। ওখানে কিছু কাজ পাবেন, কিছু টাকাও পাবেন। ফোর্থ স্টেজ হলো মোর ওয়ার্ক মোর পে। কাজও আসবে, টাকাও আসবে। অ্যান্ড ফিফথ স্টেজ হলো নো ওয়ার্ক মোর পে। আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকবেন, টাকা কোন দিক দিয়ে আপনার পকেটে চলে আসবে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। এটা মোস্তফা কামাল সাহেব বলেছিলেন। আমরা তখন ভাবছি কাজ না করে মানুষ কেমনে টাকা পায়। এখন সেটা বুঝি যে কাজ না করে কিভাবে টাকা পায়। একজন আইনজীবীর জীবনে বাইরের থেকে মনে হয় অনেক সময় থাকবে। আমি বিয়ের সময় আমার বউকে বলেছিলাম, বিয়ের আগে আমার ওয়াইফ তখন ওয়াইফ হয়নি, আমার তৎকালীন সিনিয়র, উনি পরবর্তীতে বিচারপতি হয়েছিলেন, ওনার ওয়াইফের সাথে দেখা করতে গেছেন। তো ভাবি ওনাকে ডিসকারেজ করছে বিয়ে করতে, লয়ারকে বলেছে উকিলকে বিয়ে করছো, সময় টময় কিন্তু পাবা না। তো আমার উডবি ওয়াইফ এসে খুব ডিমোরালাইজ, যে ভাবি এরকম বললো, তা আমি তোমার সাথে মজা করছে। আমার তো নিজের প্রফেশন, কোনো রকম সরকারের কাছে দায়বদ্ধতা নাই, যখন ইচ্ছা সময় দিতে পারবো। তো বিয়ের পর বুঝলাম, যখন সিনিয়রের সাথে কাজ করা শুরু করছি, সকাল 7টায় বাসার থেকে বের হই, বউয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে বের হই, রাত 10টার সময় বাসায় ফিরি, 11টার সময় বাসায় ফিরি, আবার পরের দিন 100 টাকা নিয়ে বের হতে হয়। কোনো সময় নাই। একবার
এক আত্মীয়কে দাওয়াত করলাম, মানে বউয়ের দিকের চাচা শ্বশুর চাচা শাশুড়িকে দাওয়াত করলাম বিয়ের কিছুদিনের মাথায়। আমার বাসায় উনি লাঞ্চ করবেন শুক্রবারে। আমি বাসায় এসে বলতে ভুলে গেছি, লাঞ্চ না ডিনার করবেন, আমি বাসায় এসে বলতে ভুলে গেছি। আমি চেম্বারে ঢুকে গেছি, কাজ করছি। রাত 9:30টার সময় বাসার থেকে ফোন আসছে যে আমি কি কাউকে দাওয়াত করেছি বাসায় ডিনার খাওয়ার। আমি বললাম না তো। তো বলে যে এরকম চাচা চাচি আসছেন, ওদেরকে নাকি ওনাদেরকে ডিনারে দাওয়াত করছেন, তো ভুলে গেছি। তো ভাগ্যিস ঢাকা শহরে বলে কথা, রেস্টুরেন্টে নিয়ে যেয়ে রাত্রে খাওয়া দাওয়া বিদায় করলাম। এমনও অনেক সন্ধ্যা গেছে যে আমাদের দুইজনের বিয়েতে যাওয়ার কথা, কারণ অনুষ্ঠানে যাওয়ার কথা, বিবি সেজে গুজে বসে আছে, আমার সময় হয়নি। রাত 10টা পর্যন্ত বসে থেকে লাস্টে ড্রেস আবার স্বাভাবিক করে মুখ গোমড়া করে বসে আছেন। এইটা হলো একজন লয়ারের লাইফ। আপনি যদি টাকার পিছনে ছুটেন, দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন, দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। তা আপনি এখন ফিনিশড হতে চান না লয়ার হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে চান, দ্যাটস ইউর চয়েস। আপনি দুর্নীতির পথ ধরবেন, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি আইনজীবী হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, এই বাংলাদেশকে আপনি লিড করতে পারবেন। আমি আইনমন্ত্রী হয়ে আমি এখন কিন্তু নিজে ঠকে গেছি। কারণ যখন আমি আইনজীবী হিসেবে কোর্টে যেতাম, প্রতিদিন একটা ইনকাম থাকতো, প্রতিদিন কিছু না হলেও বাজারের টাকাটা খরচ হতো। আইনজীবীদের সম্পর্কে ছোট ছোট কয়েকটা চুটকি আছে, আমি বলে শেষ করব। এখন এসে দেখি যে ও মানে এগুলো কিছু নাই। সারাদিন ভূতের মতো খাটছি, সারা মাস খাটছি, মাস গেলে কিছু বেতন পাচ্ছি। আইনজীবীদের কিন্তু আপনার কাজ করবেন, মক্কেল আপনাকে ঠিক আপনার ন্যায্য হিস্সাটা দেবে। আরেকটা জিনিসটা মনে রাখবেন, আপনি যখন লয়ার হবেন, ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট। এই যে এখানে মুজিব ভাই বসে আছেন, এই যে এখানে ভাইস চ্যান্সেলর বসে আছেন, আপনার এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার ক্লায়েন্ট ছিল। এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল একবার, আমি সেই অ্যাকাউন্ট ফ্রিজিংয়ে লয়ার ছিলাম, আমি সেটাকে মুক্ত করেছি। এই বিশ্ববিদ্যালয়ে কখনো আসি না। মক্কেলের কাছে কখনো আপনি নিজে ছুটে যাবেন না, মক্কেল আপনার কাছে আসবে, বিকজ দিস ইজ ইউর প্রফেশন। ক্লায়েন্টে যখন ছুটে যাবেন, আমার সিনিয়র ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, বাংলাদেশের খুব প্রখ্যাত আইনজীবী ছিলেন। ওনার সন্তান ছিলেন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। উনি বলতেন, বাবা মক্কেলকে কখনো বন্ধু বানাবা না। যে মুহূর্তে মক্কেল তোমার বন্ধু হয়ে যাবে, মক্কেল তোমার ফিস কম দেবে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি, আই এম টেলিং ইউ। আপনার এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনারা দেখবেন, মামলা যখন করতে যাবেন ক্লায়েন্টের পক্ষে, আদালতে যখন দাঁড়াবেন, তখন আপনি 10টা মামলা যদি টাকার বিনিময়ে করেন, আপনার অন্তত 2টা মামলা আপনি ফ্রি করার চেষ্টা করবেন, লিগ্যাল এইড দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার প্রফেশনের জাকাত। তাতে আপনার কমবে না, বাড়বে, আপনার বরকত বাড়বে। আমার লাইফের এই যে আমি এখন কথা বলতে যে আমার গুজবাম হচ্ছে, একটা ঘটনা বলি। আমি তখন প্রচণ্ড ব্যস্ত মানুষ, ব্যস্ত লয়ার। আজ থেকে প্রায় 15 বছর আগে হঠাৎ আমার এলাকার এক সাবেক এমপি, উনি গাজীপুরের বনের মধ্যে একটা আস্তানা করেছিলেন, নিজে পীর সাহেব ছিলেন। তো ওখানে মাটি কাটা লোকজন এসে পীর সাহেবের কাছ থেকে দোয়া দরুদ নিতেন। তো উনি একদিন ফোন দিয়ে বললেন যে এখানকার একজন ভদ্রমহিলা মাটি কাটে, তার একটা সমস্যা আছে, তোমার কাছে পাঠালাম, তুমি যদি একটু দেখে দাও। তো আসলো, পাঠাতে বললাম, ভদ্রমহিলা আসলেন। তার একটা সিভিল মামলা,
তার সরকার থেকে সে 5 শতক জমি পেয়েছে ভূমিহীন হিসাবে, গাজীপুরের শ্রীপুরের সামথিং এলাকায়, মেন রাস্তার পাশ দিয়েই হবে। ওই জমির উপরে পাশের জমি আবার একজন আইনজীবীর। ওই আইনজীবীর মনে হয়েছে যে ওই 5 শতক জমি পাইলে তার জমির সংখ্যাটা বাড়বে এবং লোকেশনটা ভালো হয়, কর্নার প্লট হবে। উনি যে একটা মামলা ঠুকে দিলেন সিভিল কোর্টে, সিভিল কোর্টে মামলা ঠুকে দিয়ে উনি জিতে গেলেন ট্রায়াল কোর্টে, অ্যাপিলেট কোর্টেও জিতলেন লয়ার। তখন ভদ্রমহিলা আসলেন, এসে খুব কান্নাকাটি করছেন। তা আমি ফাইল টাইল দেখে আমি দেখলাম যে শি হ্যাড এ পয়েন্ট, লিগাল একটা ভালো পয়েন্ট আছে। আমি রেডি টেডি করে পরের দিন ভদ্রমহিলার মামলায় কোর্টে দাঁড়িয়ে রুল স্টে দুইটাই নিলাম, ইনজাংশন নিলাম, যাতে করে ওই লয়ার তাকে উচ্ছেদ না করতে পারে। ভদ্রমহিলা আমাকে টাকা দিতে গেল, আমি বিরক্ত হয়ে আমি বললাম যান, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। কারণ ওই মামলাটা ফাইল করতে আমার পকেট থেকে আমি 5,000 টাকা খরচ করেছি। আমি ধরে নিয়েছি গরিব মানুষ, এটা আমার জাকাত। ভদ্রমহিলা চলে গেলেন, যে পীর সাহেবকে বললেন, স্যার এই উকিল সাহেব এখানকার আইনজীবীদের যেমন কিনে ফেলছে, হাইকোর্টের লয়ারকেও কিনে ফেলছে। বলছে কেন? তাকে তো টাকা দিয়ে কেনা যাবে না, কেন এরকম হলো? তো বলছে স্যার আমি টাকা দিতে গেছি, আমার টাকা নেয়নি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। তো সে ঠিক আছে বুঝছি, চলো তোমাকে নিয়ে যাও। পরের দিন এমপি সাহেব আসলেন ওই জাহানারাকে সাথে নিয়ে, ভদ্রমহিলার নাম জাহানারা। আমি বললাম কি বিষয়? তখন এমপি সাহেব ইন এ নাটশেল কথাগুলো বললেন আমাকে, এই কথাগুলো। তো আমি তখন ভদ্রমহিলার দিক তাকালাম, উনি মাথা নিচু করে আছেন। তাহলে মাথা তুলেন, কি করেন? বললো স্যার মাটি কাটি রাস্তায়। প্রতিদিন কয় টাকা পান? 150 টাকা। পরিবারে কে কে আছে? স্যার হাজব্যান্ড তালাক দিয়ে অন্য যা বিয়ে করে চলে গেছে, আর 2 মেয়ে আছে। বড় মেয়েটাকে এক ভ্যানালার সাথে বিয়ে দিছি, আর ছোট মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে। তা আমি বললাম যে আমাকে আমার ফিস কত জানেন? বলে স্যার কত? আমি যে 1 লাখ টাকার নিচে তুই মামলা আমি যাবো না, যাই না। তখন দেখি একটু হয়ে বলে স্যার আমি টাকা পরিশোধ করে দেবো সময় মতো। দিস ওয়াজ হার কমিটমেন্ট। তখন আমি বলছি টাকা আনছেন আজকে? বলছে জি আনছি। বলে ওর চোখে যে খুশিটা দেখলাম, যে আনন্দটা দেখলাম, যে হাসিটা দেখলাম, এইটা কখনো 1 লাখ টাকা দিয়ে কেনা যেত না। জাহানারা সেদিন শাড়ির আঁচল খুলে, তার শাড়ির আঁচল খুলে আমাকে 1500 টাকা বের করে দিলেন। আমি বললাম খরচ হয়েছে 4,500 5,000 টাকা, 1500 টাকায় কি হবে? বলে স্যার আমি এই আর 1 মাস কাজ করে জমায়ে 2 মাসের টাকা আপনাকে দিয়ে যাব। তা আমি 1500 টাকা ওর কাছ থেকে নিলাম ওর আনন্দের জন্য। নিয়ে বললাম তোমার মেয়ের সামনে মনে হয় ম্যাট্রিকের ফর্ম ফিল আপের টাকা লাগবে, এই টাকাটা তোমার মেয়েকে আমি দিলাম, ফর্ম ফিল আপ করবা। এবং এই বিশ্বাস করেন প্রতি বৃহস্পতিবারে এই ভদ্র মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি বৃহস্পতিবারে সে আমাকে একটা কল দিত। উনি মারা গেছেন, তার সন্তানরা এখন আমার সাথে যোগাযোগ রাখে। এই কথাটা এই কারণে বললাম, আপনারা যারা আইনজীবী হচ্ছেন, কোর্টে যাচ্ছেন, সব কিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। ছোট বারান্দার আইনজীবী হবেন না, বড় বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন। ছোট বারান্দার আইনজীবী মানে জজ সাহেবদের বিল্ডিং আছে দেখবেন, পিছনে একটা বারান্দা থাকে শুধু বিচারকদের চলাফেরার জন্য। ওই বারান্দায় যদি আপনি চলাফেরা শুরু করেন আর জজ সাহেবের রুমে ঢুকে, খাস কামরায় ঢুকে অর্ডার নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন না। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী। ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। সুতরাং আপনারা যারা আইনজীবী হতে যাচ্ছেন, যে পথে পা বাড়িয়েছেন, এই পথ অনেক স্বপ্নের, কিন্তু এই স্বপ্নের পথেও কাঁটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাঁটা।
আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। পড়ালেখার বিকল্প কোনো পথ আমাদের আইনজীবী সমাজের জন্য আছে বলে আমার জানা নেই। যত পড়বেন তত শিখবেন এবং প্রতিদিনই শেখার বিষয়। বাংলাদেশে প্রায় ৮০,০০০ আইনজীবী আছে। এই ৮০,০০০ আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার ৫০ কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। এই পেশাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে একজন আইনজীবী যিনি হবেন, বিয়ের বাজারে তার মূল্য অনেক বেশি হয়। কারণ এই যে মহিলা আইনজীবী হয়েছেন, তার বাবা মাকেও জিজ্ঞাসা করেন যে তার কন্যাকে বিয়ে দিতে হলে কোনো আইনজীবীকে খুঁজতে যাবে না, চিন্তা করবে প্রথম বিসিএস অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এদিকে আমরা চাই বিয়ের বাজারে আইনজীবীদের, ছেলেদের বিশেষ করে, মান অনেকটা সামনের কাতারে আসুক, যাতে আগামী দিনে প্রত্যেক অভিভাবক চিন্তা করেন আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই, যে শিক্ষায়, দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের, ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেটা চাই না বলেই আপনারা যারা আইনজীবী আছেন, হয়েছেন আজকে, আপনাদেরকে অভিবাদন জানিয়ে আমি বলতে চাই, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আমরা যে দায়িত্ব কাঁধে নিয়েছি, সেই স্বপ্নের পথে আপনারা আমাদের স্বপ্নের সারথি হবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।